Hello friends, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 Madhyamik exam 2027 সাবজেক্ট হিস্ট্রি। এই হিস্ট্রি সাবজেক্টের কিন্তু আজকে প্রথম চ্যাপ্টার তোমাদের সাথে শেয়ার করবো। আর শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেনগুলো হবে, অর্থাৎ 6 নম্বর পার্ট অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আজকে কিন্তু শেয়ার করবো 7 নম্বর পার্ট। এই 7 নম্বর পার্ট শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে প্রশ্নগুলো হবে 1 নম্বর 2 নম্বর, সেগুলো কিন্তু আজকে শেয়ার করবো। আজকে শেয়ার করবো কোন বই থেকে? আমরা একটাই মাত্র বই থেকে শেয়ার করছি, সেটা হচ্ছে যে ইতিহাস ও পরিবেশ বাণী সংসদের এই বইটা থেকে শেয়ার করছি। আর এই বইটা থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে, সেটা খুঁটিনাটি ব্যাপারটা এর মধ্যে আছে। তাই আমি বলবো যে এটা কিন্তু ভালো করে পড়লেই নম্বরটা কিন্তু 95 অ্যাবাভ এসেই যাবে। তো আজকে কি শেয়ার করবো কোন পাতা থেকে? আজকে শেয়ার করবো দেখো 14 পাতা থেকে। 14 পাতা থেকে কিন্তু 15-16 পাতা পর্যন্ত শেয়ার করবো। আর এই শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু তোমাদের সাথে উত্তর সমেত শেয়ার করবো, যেগুলো নাকি তোমাদের ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার কিন্তু নম্বরের ঝুড়িতে কিন্তু জড়া হতে থাকবে। তাই আমি বলবো যে এইখান থেকে পড়ার সাথে সাথে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু শেয়ার করবো উত্তর সমেত। তাহলে চলো শুরু করা যাক। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে অন্যতম হল রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 সালে জন্ম আর 1941 সালে তার মৃত্যু। এর এই আত্মজীবনী অর্থাৎ জীবন স্মৃতি গ্রন্থটি ইনি লিখেছিলেন কত? 1912 খ্রিস্টাব্দে। তার এই 1912 খ্রিস্টাব্দে কিন্তু তার এই 39 বছর বয়সে আত্মজীবনী প্রকাশ করেন। এবার চলে যাবো আমরা। এই আত্মজীবনী হলো এক কিশোর কবির মানসিক বিকাশের কাহিনী। এই গ্রন্থ থেকে জোড়াসাঁকো, ঠাকুরবাড়ির অন্দরমহল, সমকালীন বাংলার সমাজ জীবন ও রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা, অভিজ্ঞতা এবং সাহিত্য সংক্রান্ত নানা তথ্য জানা যায়। ঠাকুরবাড়ির শিশুদের বাল্যকাল, গৃহ শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ এবং পারিবারিক ঐতিহ্য, শিল্পকলা চর্চা, কাব্য চর্চা, নারী স্বাধীনতা প্রভৃতি এক পূর্ণাঙ্গ চিত্র কবি এই গ্রন্থে তুলে ধরেছেন। দেখো, আমরা এই প্রথাগতভাবে অর্থাৎ নিয়ম মাফিক স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করেছি, তোমরাও করো। কিন্তু দেখো, এই ঠাকুর পরিবারের একটা ঐতিহ্য, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছোট্টবেলাতে কিন্তু গৃহ শিক্ষকের কাছেই পড়ে মানুষ হয়েছে। অর্থাৎ একটা শিক্ষক আসতো আর একটা শিক্ষক চলে যেত, একটা শিক্ষক থাকতে থাকতেই আরেকজন শিক্ষক এসে হাজির হতো। তিনি প্রাথমিকভাবে যে স্কুলের নিয়ম মাফিক গণ্ডির মধ্যে কিন্তু পড়াশোনা করেননি। এই জীবন স্মৃতি গ্রন্থে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেটাও তুলে ধরেছেন। এবার দেখো, তার শৈশব জীবনে ভিত্তদিক সহচার্য এবং শাসনে কেমনভাবে কেটেছে তার বিবরণী এই গ্রন্থে পাওয়া যায়। তিনি উল্লেখ করেছেন যে সমাজের আর 5টা অভিজাত পরিবারের মতোই ঠাকুর পরিবারের শিশুরা বাল্যকালে পরিচারকদের তত্ত্বাবধানে বড় হয়ে উঠত। এই জীবনস্মৃতি গ্রন্থ থেকে এই জাতীয়তাবাদের বিকাশে ঠাকুরবাড়ির অবদান কথা জানা যায়। এই গ্রন্থে তিনি তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগ এবং রাজনারায়ণ বসুর সভাপতিত্বে গড়ে ওঠা এই স্বদেশিকতা সভা উল্লেখযোগ্য। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু দাগিয়ে নেবে। আর আবার তার এই গ্রন্থ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির সাহায্যে এই নবগোপাল মিত্রের উদ্যোগে হিন্দু মেলার প্রতিষ্ঠার সম্পর্কে জানা যায়। এই মেলার প্রথম সভাপতি, সম্পাদক এবং সহ সম্পাদক ছিলেন যথাক্রমে রাজনারায়ণ বসু, জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং নবগোপাল মিত্র। এই মেলার মাধ্যমে স্বদেশীর আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। স্বদেশী যুগে বাংলায় গড়ে ওঠা কাপড়ের কল, দেশলাই কারখানার বিবরণ এই গ্রন্থ থেকে কিন্তু পাওয়া যায়। এবার আসবো জীবন স্মৃতিকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাল্য বয়সের যে স্মৃতিচারণ করেছেন তাকে আপাত দৃষ্টিতে ছেলে মানুষই বলে মনে হলেও তার এই গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই স্বদেশিকতার পূজারীর এই কথা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে এই স্বদেশীর চিন্তাধারার প্রয়োজন আছে। অবশ্য ইতিহাসের উপাদান হিসেবে তার এই গ্রন্থের গুরুত্ব সম্পর্কে কবি নিজে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তাই তিনি আশঙ্কা প্রকাশ করে লিখেছেন যে এই স্মৃতিভাণ্ডার থেকে তথ্য সংগ্রহ থেকে যথার্থ ইতিহাস রচনার চেষ্টা সফল নাও হতে পারে, অর্থাৎ সত্যি ঘটনাটা লিখেছে। এবার আসবো আমরা সরলা দেবী চৌধুরানী, অর্থাৎ জীবনের ঝরাপাতা গ্রন্থের যে লেখিকা, উনি হচ্ছে সরলা দেবী চৌধুরানী। বহুমুখী, এটাও কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট, বহুমুখী প্রতিভার অধিকারী সরলা দেবী চৌধুরানী। 1872 খ্রিস্টাব্দে যার জন্ম, 1945 খ্রিস্টাব্দে তার মৃত্যু। ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দিদি স্বর্ণকুমারী দেবী ও জানকীনাথ ঘোষালের কন্যা। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তার এই আত্মজীবনী জীবনের ঝরাপাতা থেকে সমকালীন বাংলার সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিপ্লবীদের কার্যকলাপ,
নারী জাগরণ প্রভৃতির সম্পর্কে বহু তথ্য জানা যায়। সাপ্তাহিক দেশ পত্রিকায় তার আত্মজীবনী ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তার ছোটবেলা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কেটেছে, কিন্তু বেথুন কলেজের ছাত্রী ছিলেন। তিনি একাধিক কবিতা, গান, প্রবন্ধ প্রভৃতি রচনা করেন এবং তার ভারতী পত্রিকার সম্পাদনার কাজেও বিশেষভাবে পারদর্শিতা দেখান। দীর্ঘ 8 বছর বয়সে তিনি ভারতী পত্রিকা সম্পাদনা করেন, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। গান্ধীজি অর্থাৎ গান্ধীবাদী নেতা রাম ভোজ দত্তের সঙ্গে তার বিবাহ হয়। সরলা দেবী আত্মজীবনীতে ঠাকুরবাড়ির অন্দরমহলে বহু অজানা কথা ফুটে উঠেছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের আদব কায়দা, ধাইমার মাধ্যমে সন্তান পালন প্রভৃতি। ধাইমা বোঝে তো, অর্থাৎ ছোট্টবেলায় যারা ধাইমার কাছে মানুষ, যাদের কাছে মানুষ হয় তাদেরকে ধাইমা বলে। স্বদেশী যুগে বাংলার তার উদ্যোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা, এটাও কিন্তু তারই, সরলা দেবীর। মহারাষ্ট্রের শিবাজী উৎসবের মতন বাংলা তিনি প্রতাপাদিত্য উৎসব 1903 খ্রিস্টাব্দ, এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। উদয়াদিত্য উৎসব, বীরাষ্টমীর মতো উৎসবে পালনের সূচনা করেন। 1905 খ্রিস্টাব্দে প্রথম রাজনৈতিক নেত্রী হিসাবে সুইচ সমিতিতে যোগ দেন, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 1911 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠিত করেন ভারতশ্রী মহামণ্ডল, যার শাখা কোথায় কোথায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা দাগিয়ে নাও। যার শাখা লাহোর, এলাহাবাদ, করাচি, কানপুর, কলকাতা, হাজারিবাগ প্রভৃতি অঞ্চলে গড়ে ওঠে। এবার আসবো আমরা যে চিঠিপত্র ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলালের চিঠি। তাই ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরুরই কন্যা, তো তার কাছে চিঠি আর লিখতেন, দ্য লেটার্স ফ্রম দ্য ফাদার টু হিজ ডটার, এটা কিন্তু সেই চিঠি, অর্থাৎ সেই চিঠিগুলো তিনি জওহরলাল নেহরু তার কন্যাকে পাঠিয়েছিলেন। আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে এখনকার ঐতিহাসিকরা ব্যক্তিগত চিঠিপত্রের মাধ্যমে সমকালীন সমাজ রাজনীতি হদিশ খুঁজে পান। এই ব্যাপারে দেখা গেছে যে বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত চিঠিপত্র বহু ক্ষেত্রেই ব্যক্তিগত খবরাখবরের থেকেও সমাজ ও রাষ্ট্রের খবরে সমৃদ্ধ থাকে। 1928 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস নেতা জওহরলাল নেহরু, চলে আসবো আমরা জওহরলাল নেহরু, এলাহাবাদে মসুরিতে থাকা তার 10 বছরের কন্যা প্রিয়দর্শিনী ইন্দিরাকে গোটা 30 চিঠি লিখেছেন। তাহলে ভাবো 30খানা চিঠি তিনি লিখেছেন। গ্রীষ্মকালে ইন্দিরা মুসৌরিতে তার পৈতৃক ভবনে বাস করতেন। ব্যস্ত পিতার কর্মরত জীবনের পিতার সান্নিধ্য লাভ করা তার ঘোরতরা বললেই চলে। পিতা নেহরু এই বিষয়ে সচেতন ছিলেন। এলাহাবাদের ব্যস্ত কর্মজীবন থেকেও সময় বার করে তিনি তার প্রিয় কন্যার উদ্দেশ্যে যে সব চিঠি পাঠাতেন তার দুটি উদ্দেশ্য ছিল। তাহলে চিঠিগুলো পাঠারও একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। একটা চিঠি হচ্ছে চিঠির মাধ্যমে কন্যাকে সঙ্গদান করা, অর্থাৎ ওখানে বসে বসেই আমরা যেমন ফোনের মাধ্যমে এখন যোগাযোগ করি, তখন তো সেই ব্যবস্থাটা ছিল না, চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ সম্পন্ন হতো। এখন আমাদের ভালো লাগছে না বলে আমরা কিন্তু আমার দূর দেশে বাবা মা, কাকা জ্যাঠা, মামা, বন্ধু বান্ধব সকলের সঙ্গেই কিন্তু যোগাযোগ করতে পারছি নিমেষের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে, চিত্রসহ এবং বাস্তব চিত্রসহ, অর্থাৎ বাস্তবে যেমন দেখতে তেমন সহ। কিন্তু সেই সময় এই ব্যবস্থাটা ছিল না, তাই তার সঙ্গদান একটা চিঠির প্রধান গুরুত্ব। চিঠির মাধ্যমে দেশ বিদেশের প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে মেয়েকে সচেতন করা। নেহরুর এই সমস্ত চিঠি 1929 খ্রিস্টাব্দে তার বইয়ের আকারে মুদ্রিত হয়, আর বইটির নাম মেয়ের কাছে বাবার চিঠি, অর্থাৎ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই চিঠিগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে যে এগুলির আরম্ভ হয়েছিল 10 বছরের শিশুকন্যাকে সেই পৃথিবী ও বিশ্বের উৎপত্তি, বিবর্তনের রহস্য সম্পর্কে সহজবোধ্য ভাষায় জ্ঞানদান। চিঠিগুলি এমনভাবে একের পর এক জীবজন্তুর উদ্ভব রহস্য, বিশ্বব্যাপী সমাজ ও সভ্যতার উদ্ভব, জাতি ধর্ম বিশ্বাস, ভিন্ন ভিন্ন ভাষায় প্রয়োজনীয়তা, মানবতা, প্রকৃতি বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, ভূগোল, রামায়ণ মহাভারত সহ সুপ্রাচীন ভারতের পৌরাণিক কাহিনীর পিছনে ভারতীয় ঐতিহ্য সন্ধান প্রভৃতি বিষয়গুলি এই পত্রাবলীর সম্পদ। তাহলে এই পত্রাবলীর মধ্যে দেখো যে কেমন আছিস, কী খাচ্ছিস, এটা নয়, এর মধ্যে কিন্তু এই এতগুলো জিনিস কিন্তু ছিল। এছাড়াও এই চিঠিগুলি থেকে জওহরলাল নেহরুর স্বাধীনতা সংগ্রাম, কারাবরণ ও আন্তর্জাতিকতা বোধ
রাষ্ট্রদর্শন প্রভৃতি সম্পর্কেও কিন্তু জানা যায়। তো এর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো আমরা চয়েস করে রেখেছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো শেয়ার করলে নাকি তোমাদের 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা কোনো সমস্যাই আসবে না। তাহলে চলো শেয়ার করি। দেখো এখানে কিন্তু প্রায় আমি 1 ডজন কোশ্চেন শেয়ার করব উত্তর সমেত। সেই কোশ্চেনগুলো কিন্তু উত্তর সমেত লিখে দিলে তোমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই দেখো আমরা শেয়ার করব আজকে। দেখো জীবন স্মৃতি গ্রন্থের লেখককে 1 নম্বর লিখব, যে জীবন স্মৃতি গ্রন্থের লেখক কে? দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো 2 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো স্বদেশিকতা সভা কবে গড়ে ওঠে, কার নেতৃত্বে? কবে গড়ে ওঠে সভা কবে গড়ে ওঠে? তবে কবে গড়ে ওঠে কার নেতৃত্বে? দেখো উত্তরটা হবে রাজনারায়ণ বসুর নেতৃত্বে। দেখো 3 নম্বর কোশ্চেনটা লিখবো, যে কার উদ্যোগে হিন্দু মেলার প্রতিষ্ঠা হয়? কার উদ্যোগে হিন্দু মেলার প্রতিষ্ঠা হয়? দেখো উত্তরটা হবে নবগোপাল মিত্রের উদ্যোগে। উদ্যোগে। 4 নম্বর শেয়ার করবো। দেখো 4 নম্বরটা দেখো, হিন্দু মেলার প্রথম সভাপতি কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটা দেখো, উত্তরটা হবে যে রাজনারায়ণ বসু। 5 নম্বর শেয়ার করব, যে জীবনের ঝরাপাতা গ্রন্থটি কোন ধরনের গ্রন্থ? দেখো আত্মজীবনীমূলক গ্রন্থ। জীবনীমূলক গ্রন্থ। 6 নম্বর শেয়ার করবো। 6 নম্বর দেখো, কার উদ্যোগে লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা হয়? কার উদ্যোগে লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা হয়? দেখো উত্তরটা হবে সরলা দেবী চৌধুরানীর নেতৃত্বে। দেখো কোশ্চেনটা কিন্তু 6 নম্বর কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেছে। এবার কিন্তু আর বাকিটা শেয়ার করব, আর 6টা কোশ্চেন আছে। এখন কিন্তু এই শেয়ার করতে হলে বোর্ডটাকে ক্লিন করতে হবে। তাই বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে তোমাদের বলবো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কী করবে, প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার ভিডিওটি যারা নতুন দেখছো তারা কিন্তু কী করবে না, একটা লাইক দিয়ে দেবে, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে তোমাদের কাছে সেই ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। তাহলে কী হবে,
তাহলে তোমরাও জানতে পারবে, আমিও উৎসাহিত হব এবং নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব। আর কি করব, আর যারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে তারা কিন্তু কী হবে না, এইচএস পর্যন্ত এখান থেকে যেগুলো শেয়ার করা হবে সব কোশ্চেন কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তোমাদের দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু পেয়ে যাবে। তা লার্নিং চ্যানেল থেকে যেগুলো শেয়ার করা হয় সেগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং 100% আসে, এটা কিন্তু শিওর। তো আমরা 6টা কোশ্চেন শেয়ার করে ফেলেছি এবং 7 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 7 নম্বরে ভারতশ্রী মহামণ্ডল, ভারত শ্রী মহামণ্ডল কবে প্রতিষ্ঠিত হয়? হয় দেখো 1911 সাল। উত্তরটা হচ্ছে 1911 সাল। 8 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো প্রতাপাদিত্য উৎসব কবে প্রতিষ্ঠিত হয়? তো হয় দেখো সালটা হচ্ছে 1930 সাল। এটা কিন্তু এখানে শেয়ার করা হয়ে গেল। 9 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 9 নম্বর কোশ্চেন যেতে গেলে ওই পাশে যেতে হবে। দেখো 9 নম্বর কোশ্চেনটা শেয়ার করবো। 9 নম্বর জীবনস্মৃতি গ্রন্থের জীবনস্মৃতি গ্রন্থের চিঠিগুলি কে লিখেছিলেন? দেখো গগেন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর কাছে শেয়ার করবো। ভারতশ্রী মহামণ্ডলের শাখা কোথায় কোথায় গড়ে উঠেছে? উত্তরটা হবে দেখো করাচি। 11 নম্বর কোশ্চেন দেখো দেবী চৌধুরানী কত সালে সুইট সমিতিতে যোগ দেন? দেখো উত্তরটা হচ্ছে 1905 সালে। লাস্ট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন শেয়ার করবো। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডিয়ার বইটি ডটার বইটি কত সালে মুদ্রিত হয়? মুদ্রিত হয় 1929 সালে। তাহলে আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কিন্তু ভার্সিটি তথা টেস্ট এক্সাম তথা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা কিন্তু এই কোশ্চেনগুলো আসছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।